দর্শক, লিব্রি 16 টিভি কানাডার মুখোমুখিতে স্বাগত জানাচ্ছি। আমি আতিক রহমান। দর্শক, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ২০০৯ সাল থেকে ২০২৪ এই ১৬ বছরে বিচার বিভাগের স্বাধীনতার কথা বলে চালিয়েছে বর্বরচিত হত্যা এবং গণহত্যা। সেই ২০০৯ সালের বিডিআর পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে সাগরণী হত্যাকাণ্ড, বুয়েটের ছাত্র আবরার হত্যাকাণ্ড, তারই দলীয় কাউন্সিলর লোকমান হত্যাকাণ্ড এবং সবশেষ অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। কেউ বাদ যায়নি আওয়ামী লীগের রোশনাল থেকে এবং সবশেষ ক্ষমতার মসনদে টিকে থাকতে গত জুলাই আগস্টে চালিয়েছে বর্বরচিত গণহত্যা, যেই গণহত্যার শিকার হয়েছে ২,০০০-এর বেশি তাজা প্রাণ। এবং ৫ই আগস্টের অভ্যুত্থান পরবর্তী নতুন দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তারা আওয়ামী লীগের চালানো এসব হত্যা এবং গণহত্যার কীরকম অগ্রগতি করছেন সে বিষয়ে কথা বলবার জন্য ঢাকা বাংলাদেশ থেকে যুক্ত হচ্ছেন দুজন আইনজ্ঞ, ব্যারিস্টার মঞ্জুরুল্লাহি পরাগ, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানবেন। ধন্যবাদ আতিক ভাই, আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকেও ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও একজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন, জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম, অ্যাডভোকেট, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ। আপনাকেও শুভেচ্ছা এবং অভিনন্দন লিব্রি 16 টিভির পক্ষ থেকে। অনেক অনেক ধন্যবাদ জনাব আতিক রহমান এবং লিব্রে 16 টিভির সকল কলাকুশলীকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ। প্রথম সরল প্রশ্ন করতে চাই দুজনকেই, তারেক ভাইয়ের অনুমতি নিয়ে পরাগ ভাইয়ের কাছেই প্রথম প্রশ্ন করতে চাই। সেটি হলো, এই জেএনজির এই যে ৫ই আগস্টের যে অভ্যুত্থানের যে বিপ্লব যেটিকে আমরা বলছি, এবং নতুন বাংলাদেশ, এবং ১০০ দিন অতিক্রম করলো এই অন্তর্বর্তীকালীন সরকার, কেমন বোধ করছেন পরাগ ভাই এই নতুন বাংলাদেশে? ধন্যবাদ আতিক ভাই, আসলে এই প্রশ্নটা যখন করলেন তখন আমি ফিরে গেলাম। আপনি যে বললেন ১০০ দিন হয়ে গেল এই সরকারের, সেই ১০০ দিন আগের সেই পর্যায়টায়, যেই অন্ধকারের যে যুগটা বলা যায় আমাদের বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে। একটি অন্ধকারচ্ছন্ন অধ্যায়, একটি গুমোট একটি আবহাওয়ায় বাংলাদেশের, সারা বাংলাদেশ যেন একটা কারাগার ছিল। আমরা যেন সেই কারাগারের কারাবন্দী। আমাদের অপরাধ যেন আমরা বাংলাদেশে জন্মেছি এবং আমাদের শাসক আওয়ামী লীগের এই ফ্যাসিস্ট সরকার ছিল। সেই সময়টার আসলে অনুভূতি এবং এখনকার অনুভূতি দুটোর পার্থক্য আসলে অনেক। ওই সময়টাতে এত আমরা আসলে কথা বলতেই পারতাম না, আমরা শুধু দেখতাম। এবং পুলিশ থেকে শুরু করে আওয়ামী লীগের কর্মী বাহিনী যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপর যে নিপীড়ন চালিয়েছে, সেইটাকে যদি আমরা স্ট্যান্ডার্ড ধরে এখন যদি বলি, আমরা আসলে বেঁচে আছি, ভালো আছি, নিঃশ্বাস নিতে পারছি। বক্তব্য পরিষ্কার। একই প্রশ্ন তারেক ভাইয়ের কাছেও করতে চাই। ৫ই আগস্টের এই দ্বিতীয় স্বাধীনতা কেমন এনজয় করছেন? জি, সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই জুলাই বিপ্লবে ২০০০-এর উপরে যে তাজা প্রাণ, যাদের রক্তের বিনিময়ে আজকের আমরা এই কথা বলার স্বাধীনতা ফিরে পেয়েছি, মুক্ত বাতাসে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারতেছি। আজকের এখানে বিচার বিভাগের স্বাধীনতা, হত্যা, গণহত্যা এগুলো নিয়ে কথা বলার মতো স্কোপ পাচ্ছি। একটি ফেসবুক পোস্ট দিলেও আমাদেরকে চিন্তা করতে হতো আমি এই কথাটা লিখবো কিনা, এটা ডিলিট করে দিতে হবে কিনা। আজকের এই পরিস্থিতিটা যদি তৈরি না হতো, আল্লাহর অসীম রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আজকের এই পরিবেশটা যদি আমরা না পেতাম, তাহলে আমাদেরকে হয়তো আয়নাঘরে বন্দি থাকতে হতো। সেই আয়নাঘরের নির্মমতা, আয়নাঘর শুধু একটা নয়, জায়গায় জায়গায় আয়নাঘর তৈরি হয়েছিল, জায়গায় জায়গায় টর্চার সেল তৈরি হয়েছিল, জেলায় জেলায় এক একজন হাজারি তৈরি হয়েছিল, এক একজন শামীম ওসমান তৈরি হয়েছিল। যাক, আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে আজকের কেউ কিছু পাক আর না পাক, বুক ভরে যে নিঃশ্বাস নিতে পারতেছি স্বাধীন ইয়েতে, এবং আমরা যে স্বাধীনভাবে কথা বলতে পারতেছি, অন্যায়ের প্রতিবাদ করতে পারতেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া। শুকরিয়া সেই সব শহীদ বৃন্দের কাছে, তাদের জান্নাতুল ফেরদৌস কামনা করছি। যারা আহত আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। আপনার বক্তব্য পরিষ্কার। তার মানে ধরাই যায় যে দ্বিতীয় স্বাধীনতা আপনারা
খুব ভালো এনজয় করছেন এবং শুধুমাত্র প্রাণ ভরে নিঃশ্বাস নিলেও তো হবে না। আমাদের এই ২,০০০ তাজা প্রাণ যারা শহীদ হলেন, তাদের মাগফিরাত কামনা করলেও হবে না। তাদের জন্য যথাযথ ব্যবস্থা এবং তাদের পরিবারের প্রতি যে সাপোর্ট, সেটিকে নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার গুরুত্বের সাথে বিবেচনা করবেন। মূল আলোচনায় ফেরত যাওয়ার আগে ১ম প্রশ্ন জনাব মঞ্জুরুল হক পরাগ আপনাকেই করতে চাই। আমরা তো সচরাচর দেখেছি আওয়ামী লীগ সরকারের গত ১৬ বছরে তাদের নিয়োগকৃত উম বিভিন্ন অ্যাটর্নি জেনারেল, বিশেষ করে অ্যাটর্নি জেনারেলের অফিসে বিভিন্ন কর্মকর্তা নিয়োগ দিয়েছেন, আইন কর্মকর্তা। তারা আমি যদি নাম ধরেই বলি, মরহুম মাহবুব আলম থেকে শুরু করে এম আমিনউদ্দিন পর্যন্ত তারা যখন দায়িত্বভার গ্রহণ করেন, তখন তারা মিডিয়ার সামনে একটা কথা বলেন যে, "আমরা রাষ্ট্রের জনগণের পক্ষেই কাজ করব। এটাই একমাত্র লক্ষ্য।" তারই ধারাবাহিকতায় ইউনূস সরকারের এই অন্তর্বর্তী সরকারে যিনি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন জনাব আসাদুজ্জামান, তিনিও মিডিয়ার সামনে একই কথাই বললেন যে, "রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করাই হবে অ্যাটর্নি জেনারেলের কাজ।" আদতে আসলে কি মনে হয় যে অ্যাটর্নি জেনারেল কি আসলে এই বক্তব্যটা থেকে ঠিক রাখতে পারেন? নাকি সাধারণ জনগণের বিপক্ষে অবস্থান নেন? আপনার কি মনে হয় পরাগ ভাই, তারা কি ওই জায়গায় থাকতে পারেন নাকি সরকারের তোষামোদেই যুক্ত থাকবেন? এটা এই প্রশ্নটা আমি তো এখন অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করছি। আম আমার বক্তব্যটা কতটুকু বায়াসড বক্তব্য হবে আমি জানি না। তবে আমি আমার দিক থেকে সততার সাথে আপনার প্রশ্নের উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। আমি তো কোর্টের বারান্দায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বারান্দায় অনেক বছর ধরে হাঁটছি। আম আ মাহবুব স্যারের কথা বললেন, আমিন স্যারের কথা বললেন। তারা কিন্তু অ্যাটর্নি জেনারেল হিসেবে আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত এবং শুধু তারা নয়, তাদের সাথে তাদের সহকারী ডেপুটি অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল তাদেরকে আমরা দেখেছি। আহ, কেউ ওখানে মানে কি বলবো আসলে এমন ভাবে ওনারা সার্ভিসটা দিতেন, আমরা দেখতাম, আমরা মনে হতো কোর্টে যখন আমরা যখন কোর্টে কোনো ক্লায়েন্ট অথবা কোনো মক্কেলকে রিপ্রেজেন্ট করতাম, সরকারের পক্ষ থেকে যে বাধাটা আসতো সেটা মনে হতো সরকারের রাষ্ট্রের পক্ষের বাধা না, এটা সরকারের পক্ষের বাধা। মানে ওনারা এমন ভাবে কাজ করতেন যেন সরকার তার কর্মী বাহিনী বসিয়ে দিয়েছেন কোর্টে, সেই কর্মী বাহিনী সরকারের সকল চাওয়া পাওয়া সকল চাহিদা তারাই পূরণ করছেন। ইভেন ছোট মামলা যে ধরনের মামলাগুলোতে একজন বিচারপ্রার্থী বিচার পেতে পারতেন, পাওয়া উচিত ছিল, বা আগেও আমরা দেখেছি আওয়ামী লীগ সরকারের আগে যে প্র্যাকটিসটা চলে এসেছিল, কিন্তু আওয়ামী লীগ সরকারের নিয়োগপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে তাদের সহকারী যারা ছিলেন, তারা সব সময় এই বিচার প্রার্থীদের এই বিচার পাওয়ার যেই প্রক্রিয়া সেটাকে বাধাগ্রস্ত করে এসেছেন। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের এখন যিনি অ্যাটর্নি জেনারেল আছেন, উনার কথা এবং কাজের কতটা মিল, এটা শুধু আপনি আমার কাছ থেকে না, আপনি সুপ্রিম কোর্টের যে কোনো মানুষ, সে অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করুক কিনা অথবা আপনার সাধারণ নিরপেক্ষ আইনজীবী যারা প্র্যাকটিস করছেন তাদের কাছে জেনে জানবেন যে উনি কিন্তু এই ডিস্টিংশনটা সরকার এবং রাষ্ট্রের খুব সূক্ষ্মভাবে পালন করে এসছেন। উনি কিন্তু ওনার কোনো দলীয় পদবি বলেন না কেন, কোনো সরকারি কোনো বিষয় কোনো কিছুই ওনার নেই, যেটা কিন্তু আপনি খোঁজ দিলে জানতে পারবেন। আগে যারা অ্যাটর্নি জেনারেল অফিসে কাজ করতেন তাদের কিন্তু একটা দলীয় পরিচয় ছিল, তারা কিন্তু সেই দলীয় পরিচয়টা কন্টিনিউয়াসলি মেনটেন করে গেছে। হ্যাঁ, দলীয় পরিচয় সবার থাকতে পারে, কিন্তু আপনি তো এটাকে মিক্স আপ করতে পারেন না। সেটা এই যে সেটা তো কাজগুলো সেটা তো দলীয় পরিচয় থাকা, সেটা তো পরাগ ভাই দোষের কিছু না। সমস্যাটা হলো ওই জায়গায়, সেটা হলো জনাব মাহবুব পার্থক্য আলম করতে না তিনিও পেরে কিন্তু আপনি যখন রাইট এক্স্যাক্টলি আপনি যেটা বলছিলেন, তো সে বিষয়টাই তো এখানটাতে আমি বলবো আমাদের বর্তমানের অ্যাটর্নি জেনারেল উনি দেখেন, এই আপনাকে একটা ছোট্ট আরেকটা উদাহরণ দিই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু একটা পিটিশন, একটা রিট পিটিশন কিন্তু আমাদের হাইকোর্ট বিভাগে দায়ের হয়েছিল। সেখানটাতে কিন্তু রাষ্ট্রের পক্ষে, সরকারের পক্ষে নয়, রাষ্ট্রের পক্ষে আমাদের অ্যাটর্নি জেনারেল ওখানে তার সাবমিশন রেখেছেন যে আমরা বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না, সে আওয়ামী লীগ, সে ফ্যাসিস্ট আওয়ামী লীগে হোক আর যে দলই হোক না কেন। এখান থেকে কিন্তু তার যে নীতি, তার যে আদর্শ আপনি কিন্তু দেখতে পারবেন। এই জি প্রসঙ্গে পরাগ ভাই আমরা আসবো, অনুষ্ঠানের আমরা শেষ ভাগে এই প্রসঙ্গে আসবো আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে। তবে আমার যেটা মোটা দাগে যেটা মনে হয়, যেমন ধরেন
অ্যাটর্নি জেনারেল অফিস আগে যেমন ধরেন আমিনুদ্দিন সাহেবরা যখন ছিলেন, তখন যদি আইন সচিব ফোন দেন, তো তার সেই ফোনটাকে বেশি প্রাধান্য দিতেন। এখন তার মানে কি আসিফ নজরুল সাহেব ফোন দিলে কি আসাদুজ্জামান সাহেব সেটি শুনবেন না? আপনার কাছে এমন মনে হয়? এখানে কিন্তু আমরা অবশ্যই আপনাকে বুঝতে হবে, আগের যেই সময়টা ছিল সেই সময় থেকে এই সময়টা সম্পূর্ণ আলাদা। আপনি ওটার সাথে এটা তুলনাই করতে পারেন না। কারণ এখন আমি আপনার প্রশ্ন ঠিক আছে, কারণ আমরা তো একটা খারাপ একটা অবস্থায় দেখে আসছি, আমাদের মধ্যে ভয় ঢুকে গেছে যে আচ্ছা নতুন আমাদেরকে যে আশার বাণী শোনানো হচ্ছে, যে আশা দেখানো হচ্ছে, আমাদের না স্বপ্ন ভঙ্গ হয়ে যায়, আমাদের না মন ভেঙে যায়, সেটা ঠিক আছে। কিন্তু ওটা তো ছিল দুঃশাসন, ওটা তো ছিল অপশাসন, ওটা ছিল আইনের অপব্যবহার। সেটার সাথে এটার কোনো তুলনায় হয় না। এখানে অ্যাটর্নি জেনারেল অফিসে আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই, আগে যখন আমি দেখেছি, আপনি যে কাউকে জিজ্ঞেস করে জানতে পারবেন, যখন আমাদের সুপ্রিম কোর্টে একটা দলীয় আওয়ামী লীগ একটা প্রোগ্রাম হতো, একটা মিলাদ মাহফিল অথবা একটা প্রতিবাদ সভা, যে কোনো কিছু, অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যারা চাকরিপ্রাপ্ত, যারা রাষ্ট্রের নিয়োগপ্রাপ্ত সহকারী এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল, তারা সবাই রাস্তায়, কোর্টে কেউ নেই, তারা মিছিল করছেন। মানে মানে বিষয়টা এমন, তারা রাষ্ট্রে নিয়োগপ্রাপ্ত, রাষ্ট্রের বেতন ভাতা সুবিধা প্রাপ্ত, কিন্তু তারা কাজ করছেন একটা দলের পক্ষ হয়ে। কিন্তু আপনি দেখেন, এই যে এই সরকারের আমলে সবসময় তো রাজনৈতিক ইস্যুগুলো থেকেই থাকে। আমাদের সুপ্রিম কোর্টে যখনই কোনো ইস্যু আসে না কেন, কোনো অ্যাটর্নি জেনারেল কাউকে আপনি পাবেন না, কারণ আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে যে আপনারা রাষ্ট্রের কর্মচারী এবং আপনারা রাষ্ট্রকে সার্ভ করবেন। আপনারা যদি পলিটিক্স করতে চান, এখান থেকে বের হয়ে যেতে হবে। তো আপনার সেই আপনার জায়গা থেকে আমার উত্তরটা হবে, আমাদের বর্তমানে যে স্ট্যান্ডার্ডটা আমরা গড়ে তুলছি, মাত্র শুরু হলো ভাই, মাত্র শুরু হলো, এটাকে আরো বেটার একটা স্ট্রং বিল্ড দিতে হবে। সেটা সাথে আগের কোনো কিছু তুলনা দেওয়া হবে না। আপনি এটার সাথে তুলনা দিবেন অন্য কোনো রাষ্ট্রের বিচার ব্যবস্থার সাথে, কারণ ওটা তো পচে গেছে, ওটার সাথে এটা তুলনাই হয় না। আপনার বক্তব্য পরিষ্কার। একই প্রশ্ন আমি তারেক ভাইকেও করতে চাই। তারেক ভাই, আপনিও কি পরাগ ভাইয়ের সাথে একমত? নাকি ধরেন যেমন কোর্ট প্র্যাকটিসে আপনার অভিজ্ঞতা কি বলে? যেমন অ্যাটর্নি জেনারেলের অফিস, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল হচ্ছে ধরেন এলিট এলিট মাপের। আর যারা সাধারণ আইনজীবী তারা হচ্ছেন একটু ওই নিচু গোত্রীয়। ব্যাপারটা কি এরকম বৈপরীত্য তৈরি করে কোর্ট আঙ্গিনায়? না, এখন পর্যন্ত আমি এখনকার পরিবেশ পরিস্থিতির আলোকে যদি বলি, আমাদের মধ্যে আইনজীবীদের মাঝে এরকম অবস্থা তৈরি হয়নি। এখন একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান আছেন এবং আপনি অন্যদের বক্তব্য, যেমন আমি পিনাকি দারের একটা বক্তব্য কোট করতে চাই। উনি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সাহেবের একটা বক্তব্যের পরে উনি বলেছিলেন যে এতদিনে মনে হয় রাষ্ট্র একজন ভালো অ্যাটর্নি জেনারেল পেলেন, যিনি আইন নিয়ে কথা বলেন, যিনি সরকারের বক্তব্য এখানে বলেন না। এটা হচ্ছে প্রত্যাশার পজিটিভ দিক। আশা করি জনগণের প্রত্যাশা পূরণে এই অ্যাটর্নি জেনারেল অফিস সফল হবেন। এখন অতীতের অবস্থাটা যদি আমরা একটু পর্যালোচনা করি, সুপ্রিম কোর্ট অঙ্গনে পরাগ ভাই কিছুটা বলেছেন। আমি অন্য একটা বিষয় একটু বলতে চাই। ছোটখাটো মামলাও যদি হতো, ধরেন জামিন হয়েছে, বিকেলবেলা আইনজীবীদের নোট নোট দেওয়ার চেম্বারে সংস্কৃতিটা, রাইট? জি। চেম্বারে আইনজীবীদের চেম্বারে ওখান থেকে ফোন আসতো কিংবা কোনো একজন মেসেঞ্জার আসতো যে আপনার মামলা কিন্তু নোট দেওয়া হচ্ছে, অ্যাপিলেট ডিভিশনে যাচ্ছে। স্বাভাবিকভাবেই কিছু লেনদেনের ইঙ্গিত করা হতো, এরকম একটা ব্যাপার ছিল। যারা সেটা হতো না, ছোটখাটো ব্যাপার অ্যাপিলেট ডিভিশনে গিয়ে চেম্বার জাজে এসটি হয়ে যেত, বছরের পর বছর সাফার করতো। এরপর দেখা যেত যে সেখান থেকে আর বেরোতে পারছে না। অ্যাটর্নি জেনারেলের অফিসের যারা ডিএজি, এজি, তারা এপাশে এসে কোর্টের বারান্দায় এই আইনজীবী সমিতির এখানে দলীয় স্লোগান নিয়ে ব্যস্ত থাকতো। আপনাকে সর্বশেষ একটা বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। যেই দিন মিস্টার জাসির মোস্তফা জামান সাহেবের কোর্টে ছাত্রদের উপর গুলি চালানো হবে কিনা, আদর্শ করা হবে কিনা, সেই মামলাটা যেদিন চলছিল, সেদিন আমরা যারা সেই মামলাটা দেখার জন্য, মামলাটাকে শোনার জন্য আমরা গিয়েছিলাম, ঢোকার মতো কোনো স্কোপ নাই। ওই দিন কিন্তু অন্য সব কোর্ট চলছে, সেই কোর্টগুলোতে ডিএজি সাহেবরা কেউ নেই, তারা সবাই ওখানে গিয়ে অবস্থান করছেন।
সেখানে সেই কোর্টের তো অ্যাপয়েন্টেড ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছেন, তার উপরে অ্যাটর্নি জেনারেল সাহেব নিজেও গিয়ে সেখানে সিস্ট করতে পারছেন, করতে পারছেন। তার পরবর্তীতে আপনাকে একটা প্রেস কনফারেন্সের কথা মনে করিয়ে দিতে চাই, মোস্ট প্রবাবলি মিস্টার মেহেদী সাহেব সেটা লিড করেছিলেন। তারা জি ওখানে জি জি। এসে তম্ব করে হেসে হেসে বললেন, পুলিশ কিন্তু একটা গুলিও চালায় নাই। এভাবে হেসে হেসে তুচ্ছ তাচ্ছিল্যের সাথে ছাত্র জনতার এই আন্দোলনটাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলতেছিলেন যে পুলিশ কোনো গুলি চালায়নি। এরকম তার মিথ্যা মানে বলার মানে যে সংস্কৃতি, ব্যাপারটা সেটা এরকম যে তৈরি এরকম হয়েছে। মানে হাসিনা সরকারের অধীন যত নিয়োগ ছিল বা প্রশাসনিক জি জি, কাঠামোতে যে বলয়ে যারা ছিল তারা একই সুরেই কথা বলতো। এটা হচ্ছে ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের একটা প্রতিচ্ছবি। এটাতে একই সুরে, অস্বীকার করার কোনো একই সুযোগ নাই। সুরে আমি যে সরকারের যে প্রশ্ন কথা সেটাকেই তারা রিপিট করত। সরকারের যে রিপ্রেজেন্ট করত। কথাটা ছিল সেটাকেই তারা রিপিট করত। সরকার তথা দলীয় যেই বক্তব্যটা ছিল, দলীয় নেতার দলীয় আহ, ইসের যেই বক্তব্য, তারা একটা বিশেষ দলীয় বক্তব্যটাকে এখানে এস্টাবলিশ করতেন, এস্টাবলিশ যেটা করত। ছিল আপনার আইন বক্তব্য বিভাগের পরিষ্কার। উপর চরম একটা তবে নির্যাতন। মোটা দাগে যেটা হয় হয় কি না, যেমন সাধারণ জনগণ, যারা জনতা তারা তো জানে যে তারা তো বিভিন্ন পত্র-পত্রিকায় এবং মিডিয়ার মাধ্যমে জানতে পারে যে অ্যাটর্নি জেনারেল হচ্ছে রাষ্ট্রের সর্বোচ্চ কর্মকর্তা এবং তাদের যে প্রক্টরিয়াল বডি রয়েছেন, তাদের যে অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল, ডিএজি যারা ডেপুটি অ্যাটর্নি জেনারেল তারা সবাই মিলে রাষ্ট্রের জনগণের পক্ষে কাজ করে। আল্টিমেটলি তো আমরা সেটা হতে দেখি না। আমরা তো দেখি যে সরকারের এই বলানো কথা এবং বুলি এগুলো তারা আওড়াতে থাকে এবং জনগণের বিপক্ষে আমরা তো দেখেছি ছাত্র জনতার এই যে বিজয়, এই যে আন্দোলন সেটার বিপক্ষে তাদের অবস্থান নিতে। এমন অবস্থান যদি ধরেন আগামী ৩-৪ মাসে আবার ঘটে, তাহলে কি আসাদুজ্জামান সাহেবের নেতৃত্বাধীন এই যে বডিটা, তারা কি এরকম জনগণের বিপক্ষে অবস্থান নেবে? আমাদের প্রত্যাশা সবসময় পজিটিভ। আমরা পজিটিভ চিন্তা করতে পছন্দ করি। ছাত্র জনতার এত ত্যাগ তিতিক্ষা শুধুমাত্র ছাত্ররা যে জীবন দিয়েছে তা তো না। বাসায় শুয়ে থাকা কিংবা ইয়েতে ছাদে ঘুরতে যাওয়া শিশু, মহিলা, আমজনতা যিনি ফল বিক্রি করছেন সেই ধরনের লোকেরও রক্ত ঝরেছে। ২,০০০-এর উপর লোকের রক্তের উপর দাঁড়িয়ে আছে আজকের এই সরকার। তাদের কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। তারা জনগণের পক্ষে কাজ করবেন, করবেন এই প্রত্যাশা। তবে হ্যাঁ, আমি একজন আইনজীবী হিসাবে এই কথা বলতে চাই যে যখন পরাগ সাহেবদের মতো মানে সরাসরি যারা আন্দোলন সংগ্রামে জড়িত ছিলেন তাদেরকে যখন আমরা অ্যাটর্নি অফিসে দেখি, আমরা আশায় বুক বাঁধি। কিন্তু তারই সাথে ভিন্ন চিত্র যখন আমরা দেখি যে অ্যাটর্নি জেনারেল অফিসের নিয়োগের ক্ষেত্রে পতিত স্বৈরাচারের যারা সুবিধাভোগী ছিলেন, যারা সেই সময়কার ডিএজি ছিলেন, তারা যখন আবার ডিএজি হিসেবে নিয়োগ পান, তাদের সুবিধাভোগী যারা ৩রা অগস্ট তাদের প্রোফাইলে যখন তারা করেছিলেন যে সারা বাংলায় খবর দে, এক দফার কবর দে, সেই সব লোকজনকে যখন আবার এজি হিসাবে নিয়োগ করা হয়, তখন পুনর্বাসন? আমরা আপনি কি অত্যন্ত হতাশ হই। পুনর্বাসনের কথা বলছেন? আমি একদম পুনর্বাসনের কথাই বলছি যে হুম। পতিত স্বৈরাচারের দোসরদেরকে যখন পুনর্বাসিত করার কোনো না কোনো ভাবে, হয়তো আসাদুজ্জামান সাহেব জানেন না এটা হতে পারে, কোন দিক থেকে কিভাবে হয় আমরা সেটা জানি না সাধারণ জনগণ, কিন্তু আমাদের সাধারণ জনগণের প্রত্যাশা হচ্ছে যে তাদের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে কলুষিত করার একটা প্রক্রিয়া কোনো না কোনো পক্ষ চালাচ্ছে। এই প্রক্রিয়া থেকে আমাদেরকে অবশ্যই বের হয়ে এসে বিচার নিশ্চিত করতে হবে। অবশ্যই আপনার বক্তব্য পরিষ্কার। এই বিষয়ে যদি পরাগ ভাই কিছু যুক্ত করেন, তাহলে আপনি করতে পারেন। আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। এক্স্যাক্টলি ওই বিষয়ে পতিত আমি বলতে চাচ্ছিলাম। স্বৈরাচারের ডিএজি কে আবার আপনারা পুনর্বাসন করছেন। আপনার অ্যাটর্নি জেনারেল অফিস জানে না। বাট এটা কোন আলাদিনের চেরাগ এটা করছে? আপনার কি মনে হয়? আহ, এই বিষয়ে আমি তারেক ভাইয়ের সাথে আহ, কিছুটা ক্ষেত্রে একমত যে এটা এটা সত্য এবং এটা 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 কোনোভাবে ডিনাই করার সুযোগ নেই যে দেখা গেছে গত ১৫ বছর বা অনেক বছর ধরে অ্যাটর্নি জেনারেল অফিসে সার্ভিস দিয়েছেন এবং অ্যাজ ইউজুয়াল সেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকেই সহায়তা করেছেন তার লাঠিয়াল বাহিনী হিসাবে রাষ্ট্রের সুবিধাভোগী অ্যাসিস্ট্যান্ট জেনারেল অথবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজ করতেন যারা, তারা কোনো না কোনো ভাবে কয়েকজন হয়তোবা ২-৪ জন হয়তোবা এবারের অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল বা ডেপুটি অ্যাটর্নি জেনারেল যেই অফিসাররা আছেন
তাদের ভেতরে ঢুকে গেছেন। এখন আসলে কি তারেক ভাই বা আতিক ভাই, আমি কি বলবো, এই বিষয়টা কি শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল অফিসেই? এই বিষয়টা কিন্তু সব জায়গায়। কিন্তু আপনি দেখেন তো, এই যে নতুন বাংলাদেশ, এই শিশু বাংলাদেশের বয়সটা কত বছর? এই বাংলাদেশের আগে যে এত বছর একটা বাংলাদেশ ছিল, সেখানে তো একজন চালাতো, বা যেটাই বলি না কেন আমরা, সেই যে সেটটা, একটা 15 তলা বিল্ডিং এর এই প্রত্যেকটা ইউনিটে, প্রত্যেকটা ঘরের এই সবগুলো মানুষকে আপনি রাতারাতি চেঞ্জ করে রাতারাতি নতুন মানুষ ঢুকিয়ে ফেলা। আমি 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 জাস্ট, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন বলছি, আমার আমার এটা অ্যাটেন্ডেন্ট অফিসের কোনো বক্তব্য না, আমি আমার নিজস্ব বক্তব্য বলছি। হয়তোবা এ কারণেই অন্তর্বর্তীকালীন সরকার হয়তোবা সময় নিচ্ছেন। তবে আশা করা যায়, আমি তারেক ভাইয়ের সাথে আশাবাদী যে এই বিষয়গুলো হয়তোবা ওনারা নোটিস করবেন, এবং এগুলো হয়তোবা ঠিক হয়ে যাবে। এবং এটা শুধুমাত্র অ্যাটেন্ডেন্ট অফিসে না, আমি সাফার করছি অন্যান্য জায়গাও, সরকারের অনেক অফিসে। আপনি এদেরকে কিভাবে এত সহজেই আপনি অমিট করে নতুন করে আনা যায়? তো আমার মনে হয় এটা নিয়ে সরকার কাজ করছে। আমরা হয়তোবা শীঘ্রই এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ নিশ্চয়ই নিতে পারবো। জনগণের প্রত্যাশা থাকবে এমন পুনর্বাসন যাতে না ঘটে, যাতে স্বৈরাচারের দোষক যেটা আপনারা বলছেন বা ছাত্র তবে জনতার যে সেক্ষেত্রে বিপ্লব, তারেক ভাই তো সেটা একমত, এটা নিশ্চয়ই এটা হয়তো ভেস্তে যাওয়ার এক দুজন উপক্রমের মতো। এক দুজনের ক্ষেত্রে হচ্ছে, এমন না বিষয়টা যে গণহারে অনেকটা, মানে দু চারজনের বিষয়ে আসলে কথাটা হচ্ছে খুবই খুবই মিনিমাল, মানে পার্সেন্টেজ হয়তো বা 1% হবে না। পরিষ্কার, বক্তব্য পরিষ্কার। এবার আসি একটু ভিন্ন প্রসঙ্গে। যেমন ধরেন আমরা তো সবাই জানি যে ঐতিহাসিক মাজদার হোসেন মামলার রায়ের পরিপ্রেক্ষিতে ২০০৭ সালে আমরা নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগকে আলাদা করে ফেললাম। তাই তো? তবে আপনার কি মনে হয় যে বিচার বিভাগ আসলেই কি স্বাধীন হয়েছে? নির্বাহী বিভাগের প্রভাব কি বিচার বিভাগকে এখনো কলুষিত করে? নাকি বিচার বিভাগ তার নিজস্ব পায়ে দাঁড়িয়ে তার বিচার কার্যক্রম পরিচালনা করছে? পরাগ ভাই আপনার কি মনে হয়? এই বিষয়ে বলতে গেলে তো আমাদের সংবিধানের বেশ কিছু সংশোধনী নিয়ে কথা বলতে হয়। আহ, বিগত 10 বছর আগে যে সংশোধনীটা হলো, ষোড়শ সংশোধনী, ওখানে হুম, কিন্তু আপনার এই মানে বিচার বিভাগটাকে ওভাবে করে আলাদা করেনি, বরঞ্চ এই এই সরকার, মানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারও বলেছিল তারা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে। তারা তো নিশ্চিত করেইনি, বরঞ্চ বিচার বিভাগকে কিভাবে আরো লেজিসলেচারের আন্ডারে নিয়ে আসা যায়, এবং কিভাবে আরো পলিটিসাইজ করা যায়, কিভাবে এটাকে দমিয়ে রাখা যায়। মানে তাদের তো ভয় ছিল একটাই, কারণ বিচার বিভাগকে যদি স্বাধীন হয়ে যায়, তাহলে তাদের যে অপকর্ম, এই যে রাতের ভোট, এগুলো নিয়ে তো তখন আমাদের সুপ্রিম কোর্ট থেকে রায় আসতো, ওনারা তো টিকতে পারতেন না একটা মাসও। ওনারা তো এই যে টিকে থাকলেন, এই টিকে থাকার পেছনে কর্মী বাহিনী, তাদের যে গুন্ডা বাহিনী ছিল, তার সাথেও বিচার বিভাগ তো নগ্ন ভাবে তাদেরকে সাপোর্ট করেছে। বিচার বিভাগে যদি মেরুদণ্ড মেরুদণ্ডওয়ালা একজন বিচারক থাকতেন, এবং ওনারা যদি এই এই বিষয়গুলো দেখতেন, তাহলে তো ওনারা থাকতে পারতেন না। তো মাজদার হোসেন যে মামলাটা, বিখ্যাত মাজদার হোসেন মামলা, এই মামলাতে কিন্তু স্পষ্ট করে বিচার বিভাগকে আলাদাভাবে কাজ করার স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছিল। সেটাকে পরবর্তীতে এই এই সংশোধনী এনে আমাদের যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা বলা হয়েছিল, সেটাকে বাতিল করে সাংসদদেরকে ক্ষমতা হুম। দেওয়া হলো যে বিচারকদের যদি কোনো ধরনের মিসকন্ডাক্ট হয়, কোনো ধরনের কমপ্লেইন থাকে, সেক্ষেত্রে সাংসদরা, এমপিরা বিচারকদেরকে চাইলেই অপসারণ করতে পারে। তো আমার বস যদি সাংসদ হন, আমার ঘাড়ে কয়টা মাথা, আমি আমি যে ডিফারেন্ট ভাবে চিন্তা করবো সরকারের বিরুদ্ধে? এটা তো সম্ভব না। পরিষ্কার, তো বক্তব্য দেখেন, পরিষ্কার। এইটা তো আসলে আমি কি বলবো, এগুলোতে তো কথা বলতে পারতাম না আমরা, আমাদের তো বলার হুম, সুযোগ হুম। ছিল না। তো না, আপনারা যদি এখন তাদের এই বিষয়গুলো দেখেন, এটা আসলে ফ্যাসিজমের, আমি বলবো যে এটা একদম এক্সট্রিম লেভেল। এটার উপর আর হয় না কোনো কিছু। তবে তারেক ভাই আসলে পরাগ ভাই যেটি বললেন যেটা হচ্ছে যে মানে একই মাথায় ভিন্ন রূপ। মানে মানে সেটা বহুরূপী একটা চরিত্র। আপনার এই মাজদার হোসেন মামলার রায় হয়ে গেল, সেটা বিচার বিভাগ পৃথকীকরণ হলো। অলরেডি আপনি যদি হিসেব করেন তাহলে প্রায় ২৫ বছর চলে গেল। তো জি। ২৫ বছরে তাহলে এই যে একটা বিখ্যাত রায় এবং তার পরবর্তীতে ব্যবস্থা, কতটুকু আমরা লাভবান হলাম? না আমরা পিছিয়ে গেলাম? হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, উম, বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? কারণ
এই রায়টাকে যদি বাস্তবায়ন করা হয়, তাহলে যিনি বাস্তবায়ন করবেন সেই সরকার মহোদয়ের যদি মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে যে তিনি নির্যাতন নিপীড়ন করে টিকে থাকবেন, করবেন, তিনি জুডিশিয়ারির ঘাড়ে বন্দুক রেখে তার ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করে রাখবেন, তাহলে তিনি সেটা বাস্তবায়ন করতে চাইবেন না। আপনি দেখুন, আপনাকে আমি একটা পত্রিকার দেখাতে চাই, যেই পত্রিকার প্রকাশের কারণে আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন কিনা এখানে যেটা লেখা আছে আমার দেশ পত্রিকায়, যেটা হলো আমাদের বিচারপতি নিজামুল হক নাসিম সাহেবের সাথে আমাদের আহমেদ জিয়াউদ্দিন নামের একজনের স্কাইপি কেলেঙ্কারির যে ব্যাপারটা, সেখানে বিচারপতি নাসিম সাহেব বলছেন গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তিনি যখন চেয়ারম্যান ছিলেন, বিচারপতি নিজামুল হক নাসিম, তিনি বলছেন যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। কে চাচ্ছে? গভর্নমেন্ট। স্বাধীন হচ্ছেন আমাদের বিচারপতি, বিচার বিভাগ। সেই বিচার বিভাগের কাছে চাওয়া হচ্ছে গভর্নমেন্টের, তারা পাগল হয়ে গেছে, একটা রায় চায়, যে কোনো একটারে আগে একটু ফাঁসিতে ঝুলাই দাও, তাহলে তার ইয়েটা পরিষ্কার হয়। এই তো হচ্ছে তাদের বিচার বিভাগের স্বাধীনতার নমুনা। আপনি দেখেন, যে কথাটা অলরেডি আলোচনায় এসেছে, বিচার বিভাগ স্বাধীন, কিন্তু একজন বিচারপতিকে অপসারণের ক্ষমতা থাকছে কোথায়? সংসদে। সংসদ কি বিচার বিভাগের অংশ? তো এই যদি হয় অবস্থা, তাহলে এই স্বাধীনতা আপনি কখনো ভোগ করতে পারবেন না। জনগণ এই স্বাধীনতার রেজাল্ট কখনো পাবে না। বিচার বিভাগকে প্রকৃত অর্থেই যদি স্বাধীন না করা হয়, বিচারপতিরা কিংবা বিচারক বৃন্দ তাদের প্রজ্ঞা এবং আইন অনুযায়ী যদি বিচার করতে না পারেন, তাকে যদি চিন্তা করতে হয়, একজন এই লোয়ার জুডিশিয়ারির একজনকে যদি চিন্তা করতে হয়, আমার এমপি মহোদয় এটাকে কিভাবে নিবেন, মন্ত্রী মহোদয় এটাকে কিভাবে নিবেন, নতুন যে প্রধান বিচারপতি নিযুক্ত হলেন, তার কাছ থেকে আপনারা যারা কোর্ট পাড়ায় আইনজীবী হিসেবে কাজ করছেন, মানে তার প্রতি এক্সপেকটেশনসটা আপনাদের কেমন? দেখুন, বাংলাদেশের যিনি বর্তমান প্রধান বিচারপতি, তিনি অনেক আগেই প্রধান বিচারপতি হওয়ার কথা ছিল এই অর্থে, কারণ এখানে সিনিয়রিটি ডিঙিয়ে তার চেয়ে অনেক জুনিয়রদেরকে অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হয়েছে, করা হয়েছে, ওনাকে বঞ্চিত করা হয়েছে। পট পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজনকে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি না হওয়া সত্ত্বেও হাইকোর্ট ডিভিশন থেকে সরাসরি তাকে প্রধান বিচারপতি করা হয়েছে তার যোগ্যতার কারণে, এই বিশেষ পরিস্থিতির কারণে। কারণ দীর্ঘকাল হাসিনা সরকার আপনার সিনিয়রিটি ডিঙিয়ে তার চেয়ে অনেক জুনিয়রদেরকে নিয়ে গেছে, করে দিয়েছেন। আমরা মনে করি বর্তমানে আমরা একজন যোগ্য প্রধান বিচারপতি পেয়েছি, যিনি সরকারের তথা দলীয় কর্মী হিসাবে কথা বলবেন না, করবেন না। তিনি আইনকে এবং সংবিধানকে সামনে রেখে এই অনুযায়ী রাখতে তিনি সেই কাজটা করবেন এবং সেটা করছেন। তার কাছে এ পর্যন্ত আমরা যতটুকু পেয়েছি, তাতে পুরো দেশবাসী, পুরো বিশ্ব দেখেছে যে তিনি আইনগতভাবেই এই পরিচালনা করছেন, তার মধ্যে কোনো পার্টিজান নেই এবং থাকবে না বলে আমরা প্রত্যাশা করি। নিশ্চয়ই বাংলার মানুষও প্রত্যাশা করে সেটি, যে প্রধান বিচারপতির অর্পিত যে দায়িত্ব, তিনি তার অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, সরকারের তাবেদারি না করে জনগণের তাবেদারি করবেন বলে আমরাও দৃঢ়ভাবে বিশ্বাস করি। তারেক ভাইয়ের বক্তব্যের সাথে যদি আমি জুড়ে দিতে বলি পরাগ ভাইকে, আপনিও কি সেই বিষয়ে একমত পোষণ করেন, নাকি এই প্রধান বিচারপতি আমাদের সাবেক প্রধান যত বিচারপতি ছিলেন
তাদের সুরেই তাদের পালেই হাওয়া দেবেন? যদি এক কথায় বলেন তাহলে আমরা অন্য একটি প্রসঙ্গে যাব। আমাদের অনেক প্রসঙ্গ বাকি, অনেক প্রশ্নও বাকি। আমি একদম এক কথায় বলতে যাচ্ছি, আপনি এখন যিনি বিচারপতি আছেন, আহ, মাননীয় বিচারপতি রিফাত আহমেদ, উনি কিন্তু একমাত্র বিচারপতি যিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা একজন খুবই জ্ঞানী একজন মানুষ, এবং ওনার জাজমেন্ট পড়তে গেলে আমার মনে হয় 4জন জ্ঞানী মানুষকে হায়ার করতে হবে ওটা বোঝার জন্য, কারণ উনি এতটা জ্ঞানগর্ভ আলোচনা ওনার জাজমেন্টে করেন। ওনার মতো ফার্স্ট ক্লাস জাস্টিস, চিফ জাস্টিস বাংলাদেশের ইতিহাসে কখনো ছিল না। উনি অনেক আগেই বাংলাদেশের চিফ জাস্টিস হওয়ার উচিত ছিল, যেটা তারেক ভাই বলেছেন, এবং আমরা আশা করি উনি ওনার যোগ্যতার যে মাপকাঠি সেই অনুযায়ী উনি আমাদের রাষ্ট্রকে সার্ভিস দেবেন। বক্তব্য পরিষ্কার। তবে এটা ভেবে একটু ভালো লাগছে। উনি যদি অনেক আগেই প্রধান বিচারপতি হতেন, তাহলে আওয়ামী লীগের এই অপশাসন বা দুঃশাসনে উনি নিজেকে কতটুকু ঠিক রাখতে পারতেন, সেটি একটি বড় প্রশ্ন। আ তবে আসি এবার অন্য একটি প্রসঙ্গে, সেটি হলো হত্যাকাণ্ডের বিষয়ে আসি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ২০০৯ সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলো এবং সরকার গঠন করলো, সেই একটা বর্বরচিত হত্যাকাণ্ড, বিডিআর হত্যাকাণ্ড, যেখানে প্রায় ৫৭ জন অফিসার সহ ৭৪ জন নিরীহ মানুষকে একটা গণহত্যার শিকার হতে হয়েছে। সেই হত্যাকাণ্ডের অগ্রগতি কি? আসলে সেই হত্যাকাণ্ডের অগ্রগতি নিয়ে সেই সকল শহীদ পরিবার আদৌ কি সেই বিচার পাওয়ার আ মানে আকাঙ্ক্ষা কি রাখে, নাকি আদৌ হবে না? আপনার কি মনে হয়? পরাগ ভাই? কি বলবো আসলে, দেখেন, বিডিআর হত্যা মামলা এখনো চলমান। কত বছর হয়ে গেছে চিন্তা করেন, কত বছর হয়ে গেছে, এবং এরা সবাই জেলে। ম্যাক্সিমাম অনেকে খালাসও পেয়ে গেছেন একটা মামলায় হয়তোবা। দেখা গেল যে ওখানে তো অনেকগুলো এলিগেশনস ছিল, বিদ্রোহ, হত্যা, মানে বিডিআর যারা আসলে, যারা ওই সময় মানে যাদের বিরুদ্ধে মামলাটা করা হয়েছে, মিথ্যা বা সঠিক যাই ঘটুক না কেন, সেটা আমি বাদই দিলাম। আপনাকে জাস্ট একটা বিষয় দেখায়, ওই সর্বোচ্চ শাস্তি হয়তো 17 বছর, হ্যাঁ, ওনারা জেলে আছে এখনো 15 বছর, এবং ওনাদেরকে কাউকে ইয়ে করে, কারণ কি? ওনারা বেইলে বের হলে তো এই বিষয়গুলো চলে আসবে। ওনারা যখন ওনাদের তো এমনি কথা বলতে পারেন না, তারপরও সরকারের ভয় তাদেরকে জেলে পুরে রাখা হয়েছে। এটা না, বিচার বলেন আপনি? এখন তো সরকার চেঞ্জ হয়েছে। তাহলে এই সরকার কি কার্যক্রম গ্রহণ করবে বলে আপনার মনে হয়? এই সরকার তো কার্যক্রম গ্রহণ করছেই, প্রতিদিনই করছে। এই সরকার তো কার্যক্রম গ্রহণের ম্যান্ডেট নিয়েই এসেছে। দেখেন সংস্কার, দেখেন পুলিশ সংস্কার সব থেকে বড় সংস্কার, মানে অন্য প্রসঙ্গে যাচ্ছি একটু, জাস্ট হালকা বলে নিচ্ছি আর কি। এই সংস্কারগুলো, পুলিশ সংস্কার, দুর্নীতি সংস্কার, বিচার ব্যবস্থা সংস্কার, এই যে মেজর মেজর জায়গায় যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো উনি কিন্তু হাত দিয়েছেন। এবং বিডিআর হত্যার যেই জায়গাগুলোতে যে সাফারিং, যাদেরকে অন্যায়ভাবে জেলে এখনো আটকে রাখা হয়েছে, অথবা যে সত্যটা আমরা জানতে পারিনি, এই ধরনের একটা বিদ্রোহ, এটা কোন দেশের, এটা তো সম্ভবই না। হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, আমি নিজে দেখেছি। তারেক ভাই বলেছেন আমি সকল বিপ্লবে সকল ধরনের ইয়েতে আমি ছিলাম রাস্তায়, আমি দেখেছি ওখানে কি ঘটেছে। আমি আহ, ওই ধরনের মানে ম্যাসাকার আমার মনে হয় যে আসলে হয়নি। ডেফিনেটলি জুলাই আগস্টটাকে আমি সবার উপরে রাখবো, বাট তারপরে ম্যাসাকার কিন্তু ওইটাই উপরের দিক থেকে আমি বলবো। ওই সময় এটা যেভাবে করে বাংলাদেশের সূর্য সন্তান মেজর জেনারেল কর্নেল শাকিল আহমেদ থেকে শুরু করে ৫৭ জন শাকিল অফিসার। আহমেদ শুরু করে গুলজার সাহেব থেকে শুরু করে যারা মারা গেছেন, তারা থাকলে তো আমাদের দেশটা আসলে অন্যরকম হতো, অন্যভাবে তারা সার্ভিস দিতেন। তাদেরকে ইচ্ছাকৃত ভাবে মাথাগুলো কেটে দেওয়া হয়েছে, যাতে এই যে শেখ হাসিনা, এটা তো আসলে একটা, ওনারা তো যখন ক্ষমতায় আসলেন অন্যায় ভাবে অবৈধভাবে, তারা কিন্তু সেই সেই প্ল্যানিংটা করে এসেছিলেন, কোথায় কোথায় হাত দিতে হবে, বিচার বিভাগে হাত দিতে হবে, সামরিক বাহিনীতে হাত দিতে হবে। এটা ছিল সেই সামরিক বাহিনীর উপরে হাত দেওয়ার একটি মানে ব্লু প্রিন্ট, মাস্টার প্ল্যান, এবং সেভাবে কিন্তু তারা সেটাকে সেভাবে তারা এক্সিকিউট করেছে। তবে আমরা আশাবাদী, বর্তমানে আমি একটা জিনিস দিয়ে আপনার উত্তরটা শেষ করছি। বিডিআর হত্যা মামলার জন্য নতুন প্রকৌশলী, নতুন ভাবে কৌশলী, রাষ্ট্রের কৌশলীকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা কিন্তু বিডিআর হত্যা মামলার এই বিষয়গুলো নিয়ে কাজ শুরু করেছে। খুব রিসেন্টলি নিয়োগ দেওয়া হয়েছে তারেক ভাই, তাই না? খুব খুব বেশি দিন হয়নি গঠন করা হয়েছে, নতুন তাহলে আমি আপনার বক্তব্য সূত্র ধরে আমি তারেক ভাইয়ের কাছেও আসতে চাই। তারেক ভাই,
আপনারও কি আসলে তাই মনে হয়? নাকি এইটা ধরেন ট্রাইব্যুনাল গঠন হলো, আলামত সংগ্রহ হবে, এর মধ্যে তো অনেক আলামত নষ্ট হয়ে গেছে, সেগুলো বিচার্য বিষয় হিসাবে অ্যাকাউন্টেবিলিটির মধ্যে নিয়ে আনা কতটুকু সম্ভব হবে বলে মনে হয়? এবং বিচার প্রক্রিয়া কি ত্বরান্বিত এবং ট্রাইব্যুনালের মাধ্যমে করে কতটুকু স্বস্তি পেতে পারে সেই সকল শহীদ পরিবারের সদস্যরা যারা বেঁচে আছেন বিচারের অপেক্ষায়? জি, ধন্যবাদ। আ সেই হত্যাকাণ্ড স্মরণ করতে গেলে দেখুন কোন জায়গা থেকে শুরু হলো। ঐদিন সকাল ৯ টার কিছু সময় পরে যখন ওই ইয়ের নাম ছিল সিপাহী মঈন। সিপাহী মঈন যিনি দরবার হলে অনুষ্ঠান চলাকালীন সময় সর্বপ্রথম মির্জা শাকিলকে এসে যিনি অস্ত্র তাক করেছিলেন। অস্ত্র তাক করে পরে আপনি মিডিয়াতে দেখবেন যে সেই ছেলেটা পরবর্তীতে অজ্ঞান হয়ে পড়ে যায়। তাকে হয়তো অন্যরা রেস্ট্রেইন করেছেন, ইয়ে করেছেন, তিনি সাহস করতে না পেরে মঈন ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। এই মঈন কার প্ররোচনায়, কিসের ভিত্তিতে, কোত্থেকে আসলো সেই ঘটনা আজ পর্যন্ত জানা যায়নি। কারণ কোনোদিন জানা যাবে না। তারা ওই মঈনকেই ডিসঅ্যাপিয়ার করে ফেলছে। আজ পর্যন্ত সেই মঈনের কোনো খবর পাওয়া যায়নি। সেই মঈনকে এখন পর্যন্ত কোথাও কোনো সিনে পাওয়া যায়নি। সেই মঈন তো সবার আগে কাস্টডিতে থাকার কথা। মঈনকে জিজ্ঞাসা করে জানার কথা ছিল যে এই মেজর গুলজার, তারপরে আমাদের এই শাকিল, শাকিল, মেজর জেনারেল এবং শাকিল, ইয়া। এবং ওখানে আম, যে এই ৫৭ জন সেনা অফিসারকে হত্যা হুম, করা হলো, ৭৪ জনের প্রাণ গেল, এর হুম, হুম, পিছনে মাস্টার মাইন্ড কারা ছিল? দেখুন, এ ব্যাপারে অনেক ইয়ে প্রচলিত আছে। কিছুদিন আগে সেই শাকিল সাহেবের ছেলে সে প্রশ্ন হুম। করেছে যে এটা একটা মিউটিনি ছিল। সেই মিউটিনিকে নিয়ন্ত্রণ করার জন্য পাঠানো হলো কাকে? সিভিলিয়ানদেরকে। কেন তৎকালীন আমরা আর্মিকে দেখেছি সেখানে সেই সময়ের পাঠানো হলো না? স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন থেকে শুরু করে সাহারা আওয়ামী লীগের খাতুন মির্জা উনি আজম থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে না হয় উনি যেতে পারলেন, কিন্তু পাঠানো হলো জাহাঙ্গীর কবির নানককে, এবং পাঠানো মির্জা হলো আজম। মির্জা আজমকে। হুম, তারা আলাপ করে বেরোয় আসলেন। আমাদের এই ডিএডি সম্ভবত তৌহিদ, হুম, হুম, ডিএডি তৌহিদ সাহেবকে নিয়ে তারা আলোচনা করলেন এবং সেরাটন হোটেল থেকে খাবার আনিয়ে খেলেন এবং ইয়েতে প্রেসের সামনে বললেন যে আমাদের আলোচনা সফল হয়েছে এবং প্রধানমন্ত্রী তাহাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তারা হুম, হুম। অত্যন্ত উৎফুল্ল। সাধারণ ক্ষমা সেই সেই দেখুন, তৎকালীন প্রধানমন্ত্রী আমি শেখ হাসিনা তাদেরকে একটু সাধারণ ক্ষমা দিয়েছেন। হ্যাঁ, হ্যাঁ, সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন। ৯টায় শুরু হলো, সাড়ে এই বক্তব্য ১০টা তো আমরা ১১টার মিডিয়ায় পরে না সবই একটু জাস্ট একটু আলোকপাত করেই আমি আমার মূল বক্তব্যে আসতেছি। সেখানে ১১টা পর্যন্ত ফিলিং চললো। আপনি দেখেন আহ, তারপরে যখন আম, আলোচনা হচ্ছিল, প্রধানমন্ত্রী যখন বিকেলবেলা ইয়েতে গেলেন, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, আপনি অনেক আগেই আপনি সেই যাওয়াটা ক্যান্সেল করেছেন, আপনার কাছে রিপোর্ট ছিল, আপনি সেটা ইয়ে করেননি। এরপরে শাকিল সাহেব ফোন করেছিলেন ইয়েকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, শাকিল সাহেব ফোন করেছিলেন প্রধানমন্ত্রীকে, শাকিল সাহেব ফোন করেছিলেন র্যাবকে, শাকিল সাহেব ফোন করেছিলেন সেনাবাহিনীকে। কেউ গেল না। একটা গ্রুপ ওখানে গিয়ে ডেভেলপ হয়েছিল, কিন্তু তারা ঢুকলো না। কারণটা কি? কারণটা আপনি দেখেন, গত পরশু দিনকে তথা ১৪ই অক্টোবরের দৈনিক কালের কণ্ঠ পত্রিকার আপনি মেইন হেডলাইনটা একটু খেয়াল করেন। তারা বলেছেন ১৪ হাসিনা নভেম্বর, সরকারের ১৪ই অক্টোবর, আজকে অক্টোবর, তো সরি সরি ১৪ই নভেম্বর, ১৪ই নভেম্বর, ১৪ সরি নভেম্বর। সরি আমি সরি, আজকে তো ১৬ই নভেম্বর, হুম, জাস্ট ২ দিন আগে। পত্রিকাটা একটু খেয়াল করেন। আপনারা যদি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ইয়েটা উল্টান তাহলে সেখানে পাবেন হাসিনা সরকারের সম্মতিতেই হত্যাকাণ্ড, এবং সেখানে বিভিন্ন বিষয়গুলো সেই রিপোর্টে এসেছে যে না, সেই এখন তো ঘোড়াবাড়ি। ওনাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে, কারণ ওনারা যে মাস্টার তাহলে মাইন্ড এটা তো আমি প্রমাণিত। বলছিলাম যে সেটা না হয় ঠিক আছে, মামলা মামলাটা চলবে, তাদের যেটা বিরুদ্ধে চলমান হচ্ছে। থাকবে। তবে আলামতের বিষয়ে মানে বিচার্য বিষয়, যে আলামত সংগ্রহের ক্ষেত্রে সেই অনেক বছর কেটে গেছে, সেটা কিভাবে সম্ভব হবে?
না, আমি বলি, তারেক ভাই তো বলবেন। আমি একটু তারেক ভাই অনুমতি নিয়ে বলতে চাচ্ছি। জি। আসলে কি এই অনেক বছর ধরেই আপনার কজ অফ অ্যাকশনটা হয়তো অনেক আগের। আমরা হুম, হুম, যেটাকে আইনের ভাষায় বলি যে হুম, হুম। ঘটনা কজ অফ অ্যাকশন তো যেই এরাই ছিল 2009 সালে। ৯ সালে। কিন্তু হুম, এটা তো বেঁচে আছেন তো উনারা অনেকেই। সাক্ষী দেওয়ার জন্য মানে এমন না যে ক্রিমিনাল মামলায় কিন্তু কজ অফ অ্যাকশন এর কোনো তামাদি নাই। কোন ধরনের বাড়ি তো না যে এরপরে আইনগত মামলা হবে বাধা না, নেই, মামলা করা যাবে না। তো বার নেই। আইনগতভাবে কোনো বাধা নেই। আর যেহেতু ওনারা অনেকেই বেঁচে আছেন, সাক্ষী দেওয়ার মতো ফিট আছেন, তো সাক্ষী নিয়ে ওনাদের যে মিথ্যা সাক্ষী বা যেভাবে তারা অপারেশনের থেকে সাক্ষী দিয়েছেন সেটাকে রিট্রেক্ট করে নতুনভাবে সাক্ষী নিয়ে আসল ঘটনা জনগণের সামনে তুলে ধরা, যেটা এখনো রহস্য, যেটা একবার বললেন। এটা একটা হুম, হুম, মিস্ট্রি, মানে কিভাবে এটা ঘটলো? এটা কোনোভাবেই হুম। এতগুলো মানুষ, এতগুলো সেনাবাহিনীর চৌকস মেরে ফেলা হলো। আমার তারিক ভাই এটা বলবেন এই বিষয়ে আরো। তারিক ভাই একটু আমাদেরকে। জি, প্লিজ। হুম, দেখুন, কর্নেল গুলজার সহ কয়েকজন চৌকস অফিসারকে ওই ঘটনা ঘটার কয়েকদিন আগে সেনাবাহিনী থেকে বিডিআর এ নিয়ে আসা হলো। গুলজার কে? গুলজার হচ্ছেন সেই ব্যক্তি যিনি জেএমবি নেতা শায়েখ আব্দুর আমরা রহমান আমরা সে এবং বিষয়ে জানি, বান্দা ভাই আমরা সে তাদেরকে বিষয়ে অ্যারেস্ট জানি। করেছিলেন। হ্যাঁ। আচ্ছা, হুম, এবার কথা হচ্ছে যে এত বছর পরে এই এভিডেন্স সংগ্রহ করা সম্ভব কিনা। তদন্ত করলে অবশ্যই বেরোয় আসবে। হুম, আপনি যদি শুধুমাত্র একটু ওই দিনের কিংবা তার আগের কয়েকদিনের ওই টাওয়ারে কি পরিমাণ কল এসেছে, কোত্থেকে কার কলগুলো আসলো, হলো, হুম, সেগুলোকেও যদি একটু অ্যানালাইসিস করেন, তাহলে একটা স্পষ্ট চিত্র বেরোয় আসবে। সব তো মারা যায় নাই। আমি বলছি যে মঈনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মঈনকে ট্রেস করার যদি প্রক্রিয়া অবলম্বন করে যদি তাকে বের করতে পারেন, অনেক কিছু পেয়ে যাবেন। ওখানে আপনি সেই দিন যেই সোলজার সেখানে জয় বাংলা বলে স্লোগান দিয়েছিল, সেই সোলজারকে ধরেন। হুম, আপনি অন্যান্য যারা সেই সময়কার ইয়েতে বেঁচে ছিল তাদেরকে যদি এখন ইন্টারোগেট করা হয়, প্রকৃত ব্যাপারটা বের হয়ে আসবে। নিশ্চয়ই এটা এতটা সেটি কঠিন এই কিছু হবে না। অন্তর্বর্তী সরকারের নেতৃত্বাধীন এই সরকার, বিশেষ করে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের নেতৃত্বাধীন এই যে সরকার, সেটি নিশ্চয়ই এটি ত্বরান্বিত করবেন। এখন আমি আসি আরো অনেক জি। প্রশ্ন আমাদের রয়ে গেছে। আমাদের দর্শকরা অনেক প্রশ্ন পাঠিয়েছেন। আ আপনি আরেকটি আলোচিত হত্যাকাণ্ডের কথা আপনি জানেন, আপনারা দুজনেই জানেন। সেটা হলো নারায়ণগঞ্জের ৭ খুন হত্যাকাণ্ড। যেটি আওয়ামী লীগের অ্যা নেতাকর্মীদেরা এখানে জড়িত ছিল এই হত্যাকাণ্ডে, এবং আপনার হয়তো মনে থাকবার কথা, তৎকালীন যে মন্ত্রী ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মোফাজ্জল তার চৌধুরী মায়া, হুম, তার তার জামাই, মেয়ে মেয়ের জামাই। জামাই এই হত্যাকাণ্ডের নেতৃত্ব দিয়েছেন। আ তিনি এখন আমরা যতটুকু খবর জানি বা জানতে পেরেছি, তিনি উম বিচার কাস্টডিতে আছেন, জেলখানায় আছেন, কিন্তু বেশ রাজকীয় জীবনযাপন করছেন। শুধু তাই নয়, আপনি সাগররুনি হত্যাকাণ্ড যদি দেখেন, প্রায় ১০০ বারেরও বেশি এই তদন্ত রিপোর্ট পিছিয়েছে। এই যদি সার্বিক পরিস্থিতি হয়, তাহলে এই সরকারের উপর আসলে কতটুকু আস্থা রাখতে পারবে সাধারণ জনগণ? ব্যারিস্টার পরাগ ভাই? ধন্যবাদ আতিক ভাই। আমি খুব শর্টলি বলবো আসলে। আম কারণ কি মানে এই যে হত্যাকাণ্ড, এটা আপনি যদি মানে আপনি যদি একটা করে একটা টপিক নিয়ে আলোচনা করেন, মানে আমি জানি না আপনার প্রোগ্রাম কতক্ষণের বা কত ঘন্টা বা কয় দিনের হবে। আমাদের কিন্তু বলা শেষ হবে না। মানে এতটাই এই মানে পৈশাচিকভাবে মানুষদেরকে পাখির মতো মারা হয়েছে। জুলাই আগস্টের কথা তো আসলে যতবারই আমার মনে হয় ততবার মানে আমি ছিলাম রাস্তায়। আমি তো আসলে কথা হারিয়ে ফেলি। আর যেটা কথা আপনি প্রশ্ন করলেন, হু, হু, আমি একই কথাই বলব আসলে। এগুলো নিয়ে কথা বললে আসলে শেষ হবে না। তবে পুনর্বাসন করা যাবে না কোনোভাবেই আওয়ামী লীগদেরকে, ফ্যাসিস্টদেরকে। কারণ তারা কিন্তু তাদের স্ট্যান্ডিং হারিয়ে ফেলেছেন। তাদেরকে কিন্তু আর কোনো স্ট্যান্ডিং নাই। তারা হু, কিন্তু হু। আর কোনো ধরনের সমালোচনা করার অধিকারও আমার মনে হয় তারা রাখেন না। রাখেন। এটা আবেগের কথা। বলতে পারেন ডেফিনিটলি ফ্রি কান্ট্রি, স্বাধীনভাবে আমরা বসবাস করছি। বাট আসলে আবেগটাও তো মাঝে কাজ করে। আমি তো দেখেছি কিভাবে তারা নির্বিচারে হত্যা করেছেন। বিশ্বজিৎকে হত্যা করলেন ছাত্রলীগের এতগুলো লোক। তাদেরকে আপনি চার্জশিট হলো, তাদের সবকিছু বিচার হলো, আপনার বিচারের মধ্যে তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো। এটা হলো রায়। এটা হচ্ছে হলো হু, গিয়ে হু। লিখিত রায়। এইভাবে করে যদি আসলে বিচার করা হয়, আমি তো বললাম আপনাকে ওই স্ট্যান্ডার্ডটা ধরে এবং মেলাতে পারবেন না। সবশেষ আপনি দেখবেন সেটা হলো যে বিএনপির নেতা ইলিয়াস আলীকে গুম করে সেখানে কিভাবে তাকে
আপনার টেকনাফের ওই মানে সাগরের কক্সবাজারের সাগরের ঘুম নিয়ে মাঝখানে গিয়ে তাকে মেরে ফেলা হলো। এসব বিষয়ে তো আমরা না, বিভিন্ন এই বিষয়টা তো আমরা শুনছি আসলে কত কি আমরা জানি না। তবে দেখেন একজন তো বের হয়ে আসলো, কিন্তু ইলিয়াস সাহেব তো আসতে পারেন নাই। জানি না আল্লাহ ওনাকে কোথায় রেখেছেন। আমাদের ব্যারিস্টার আরমান সাহেব, আমাদের হুম, কলিগ, উনি তো ব্যাক করেছেন। উনি তো নিজ বয়ানে বলেছেন, এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এই বয়ান শুনে চোখের পানি ধরে রাখতে পারবে? কিভাবে? আপনি তাকে মেরেও ফেললেন না, বাঁচিয়েও রাখলেন না। তাকে আপনি প্রতিদিন, মানে এটা মনে হচ্ছে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, একটা মানে ওয়েস্টার্ন এটা মুভি মুভির দেখছি মতো আমরা। আসলে, হ্যাঁ। এটা এটা এইভাবে আপনি বাঁচিয়ে রাখলেন তাকে, তার জানটাকে আপনি খতম করলেন না, জানটাকে আপনি স্বস্তিও দিলেন না, তাকে আপনি খুঁচিয়ে এটা মানে আমি জানি না কত ধরনের, মানে আমার মনে হয় কি আসলে সাইকোলজিক্যাল একটা ইভ্যালুয়েশন টেস্ট থাকা উচিত, যারা আসলে রাষ্ট্রের বিভিন্ন উপ মানে আই মিন বড় পর্যায়ে থাকবেন, যারা রাষ্ট্রকে সার্ভিস দিতে চান, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিচারপতি থেকে সবারই আসলে সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন হওয়া উচিত। কারণ এই লেভেলের সাইকোলজিক্যালি ডিফেক্টিভ একজন ফল্টি হিউম্যান বিইং কিভাবে এই ধরনের কাজ করেন আমাদের বোধগম্য নয়। আমরা আসলে হতাশ রাষ্ট্রের ফেলি, এবং এই গুমের জন্য একটা কমিশনও গঠন করা হয়েছে, যে এই গুম কারা কারা হয়েছে চিন্তা মজার করেন। বিষয় হলো পরাগ ভাই এবং তারেক ভাই, যেটা হলো রাষ্ট্রের সর্বোচ্চ কর্তা ব্যক্তি সরকার প্রধানই যদি সাইকোপ্যাথ হন, তাহলে সবকিছু সাইকোলজিক্যাল কিভাবে আপনি বিচার ভাই তো মানে ঘটেছে। বিচার আওতায় নিয়ে আসবেন? আমি শিওর ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হয়তো দু চারটা মানুষ ভালো ছিল, থাকবে না কেন, তারা তো আমাদেরই কেউ না কেউ, ভাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, হয়তো ভালো ছিল। কিন্তু যখন ওই উপরের মাথাটাই যখন সাইকো হয়, তখন আলটিমেটলি ওইখানে থাকা মানে আপনি সাইকো সহযোগী। আপনি মানে as soon as you know the fact that she is a psychopath, you should leave that party at once. কারণ আপনি যদি থাকেন, তার মানে ইউ আর সাপোর্টিং দ্য সাইকো অ্যাক্টিভিটিস, এবং এইটা তো ঘটে গেছে, এটা তো ঘটছে, আই এবং আমরা পুরো বাংলাদেশ সবাই সাফার করছি, এগ্রি উইথ দ্যাট। করেছি। এবার আসে একটা ভিন্ন প্রসঙ্গে তারেক ভাই, আমি একটা বিষয় মানে শুনলে হাসিও পায় এবং বলতেও খুব মানে উষ্মা প্রকাশ করি। সেটি হলো আওয়ামী লীগ সরকারের আমলে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে মজার বিষয় কি জানেন? মানে প্রথম আলো রিপোর্ট বলছে যে শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে বন্দুকযুদ্ধ তথা ক্রস ফায়ার যেটাকে আমরা বলি, সেটিতে প্রায় ১৯২৬ জনকে এই আওয়ামী লীগ সরকার মেরে ফেলেছে। এবং ধরেন এই আরো বেশি হবে, এসব আরো বেশি গোলাগুলি হবে। কিভাবে হতো? যেমন ধরেন সন্ত্রাসী পরিচয়ে, যেমন ধরেন আবার দুষ্কৃতিকারী, বন্দুকধারী, আততায়ী, মাদক, চোরা কারবারি, জলদস্যু, বনদস্যু, ডাকাত, মানে এমন হেন কিছু নাই। অমুক মামলার আসামি, তমুক মামলার আসামি, চরমপন্থী, এ সকল বিভিন্ন উপাধিতে ভূষিত করে তাকে ক্রস ফায়ারে দেয়া হতো। মানে এই আরেকটা হচ্ছে স্লোগান, আপনার কি মনে আছে তারেক ভাই? আপনার মনে থাকবার কথা, সেটি হলো তো চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে। এইরকম হাস্যরসাত্মক স্লোগান দিয়ে সাধারণ মানুষকে জিম্মি করে যেভাবে ক্রস ফায়ারে দেয়া হয়েছে, সেগুলোর বিচার কি আদৌ সম্ভব হবে বলে মনে হয় এই অন্তর্বর্তী সরকারের অধীনে? দেখুন, খুব কমন একটা স্ক্রিপ্ট সবার প্রায় মুখস্থ হয়ে গেছিল যে অমুককে মাদক কিংবা অস্ত্রসহ বা এই অবস্থায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার করার পর অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়া হলো। অস্ত্র উদ্ধার অভিযানে যাওয়ার পথে তার সাঙ্গপাঙ্গরা আক্রমণ করে, আর আক্রমণ করার পরে ওই ভিকটিমটাই ওই একজনই মারা গেল। সেখানে বন্দুক যুদ্ধ হয়, বন্দুক যুদ্ধে ওই একজনই মারা যায়। এমন একটা চমৎকার ইয়ে দিয়ে বন্দুক যুদ্ধের কাহিনীগুলোকে সাজানো হতো। আপনাকে আমি একটা নাম মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কক্সবাজারের একরাম। তাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল। কি সুযোগ দেওয়া হলো? তাকে তার ফ্যামিলির সাথে ফোন করে কথা বলার একটা সুযোগ দেওয়া হলো। হুম, হুম, তিনি যখন ফোন করলেন, তার ছোট বাচ্চাটার সাথে কথা বলছিলেন। হুম, ছোট বাচ্চাটা তখন বলছিল, বাবা তুমি কাঁদছো কেন? কারণ যেমন জানতেন যে এটা তার লাস্ট সিচুয়েশন। লাস্ট তার ওয়ান। সেই ইয়ের কণ্ঠ, মেয়ের কণ্ঠ আর কখনো শুনতে পাবেন না। হুম, হুম, তখন তিনি, তার সেই ছোট বাচ্চাটা বলছিল, বাবা তুমি কাঁদছো কেন? তার কান্না আর থামছে না। এরপরে তার ওয়াইফকে ফোনটা দেওয়া হলো। ওই ফোনে থাকা অবস্থায়
তাকে শুট গুলি করে করে উপরে হত্যা ফেলা করা হলো। হলো। হুম। এটি ওই এটি গুলির শব্দটা পর্যন্ত তার স্ত্রী সন্তানরা শুনলেন, সেইটাকে ক্রস ফায়ারের সাজানো হলো। বেজার সিনহার এই ব্যাপারে কি হলো? একটা চাঞ্চল্যকর ঘটনা, জলজ্যান্ত একটা ঘটনা। সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলাদেশের মাটিতে হয়নি। তাহলে হয়নি। আপনার কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের চাওয়াটা বা পাওয়াটা আশা আমরা কি বেশিই করছি? না, আমি যেহেতু ঘটনা বর্ণনা করতেছিলাম, চাওয়া পাওয়ার আগে আমি একটু জাস্ট সিনারিওটা বর্ণনা করতে চাই। হু, হু, হত্যার বিচারের কথাটার আগে হত্যা কোথায় হলো, কি হলো সেটা তো জানতে হবে। আমাদের তো এক, এক করে আমরা আসতেছি যদিও। হু, হু, কারণ শেখ হাসিনারও কথা ছিল, আমাদেরকে কেন ক্ষমতা থেকে যেতে হবে? আমাদের অন্যায়টা কি? অন্যায়টা একটু আগে হাইলাইটেড করি। দেখুন, লক্ষ্মীপুরে জামাতে ইসলামীর আমির, মানবিক ডাক্তার ফয়েজ আহমেদ ছিলেন। তাকে হু, হু, সবাই এলাকার হিসেবে চিনত। তাকে র‍্যাব ক্রস ফায়ারের নাটক সাজালো যে তাকে হত্যা করা হয়েছে। তাকে আসলে কিভাবে হত্যা করলো? তার বাসায় গেল, তার বাসায় গিয়ে তাকে বলা হলো যে আপনি করেন, ছাদে চলে যান। উনি বলল যে আমার পায়ে সমস্যা আছে, আমি ছাদে যেতে পারবো না। তাকে টেনে হিস্ট্রে ছাদে নিয়ে যাওয়া হলো। ছাদে নিয়ে গিয়ে গুলি করে তার লাশটা ওখান থেকে ফেলে দেওয়া হলো। পরবর্তীতে পত্রিকায় আসলো যে তাকে ক্রস ফায়ার করে হত্যা করা হয়েছে। আপনি নারায়ণগঞ্জে ৭ খুনের কথা বলছেন, ৭ খুনের কোনো ট্রেসই তো আমরা পাইতাম না। শুধুমাত্র একটা জায়গায় গন্ডগোলটা হয়ে গেছে। তারা লাশ গুম করার জন্য পেটে লাশ ফুটোও ভেসে করে দিয়েছিল। না, লাশ তো ভেসে উঠতো না। যাতে ডুবে তারা যায়, তো অনেক ডুবে যায়। অনেক এক্সপার্ট লোক ছিল। অনেক এক্সপার্ট লোক হিসেবে ওখান থেকে পেটের ভিতরে যে গ্যাস তৈরি হয়, ডিকম্পোস্ট হয়ে যে গ্যাস তৈরি হয় সেটা যেন বের হয়ে যেতে পারে, সেজন্য তারা পেটের ভিতর ফুটাটা পর্যন্ত করে দিয়েছিল। কিন্তু হু, হু, ওখানে একটু সামান্য ভুলের কারণে ফুটাটা যতটুকু করা দরকার ছিল তার চেয়ে একটু ছোট ফুটা হওয়ার কারণে ওটা যখন লাশটা ডিকম্পোস্ট হয়ে যায় ওই ছিদ্রটা আটকে যায়, যার কারণে ভেসে উঠে, লাশগুলো ভেসে ভেসে উঠলে আপনি আমি জানতে পারলাম। এই লোকগুলোর ব্যাপারে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কি বলেছিলেন? তাদেরকে কোনো বাহিনী নিয়ে যায় নাই, তারা নিজেরা নিজেরা চলে গেছে। তারা নিজের, নিজের নিজেরা নিজেরা, মুভমেন্ট। হ্যাঁ, নিজেরা কোথায় চলে গেছে তা কি আমরা জানি? তাই সে বিয়ে করে পালাইছে কিনা, ই করছে কিনা, এইসব হুম, হাস্য মস্করা তারা করতেন তখন। বুঝছেন? দেখেন, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথাটা আসলো, আমি জাস্ট ১ মিনিটে শেষ করছি। আমি একটা নাম এটার সাথে এড করতে চাই। বিশ্বজিতের কথা আমরা সবাই জানি, হিন্দু ছাত্র তাকে করা হয়েছে। সে তখন লাস্ট মোমেন্টে বলেছিল যে আমি মুসলমান না, আমি শিবির না, আমি আমার খুলে দেখাই। তারপরেও তাকে রেহাই দেওয়া হয় না। আরেকটা নাম আমি আপনার সাথে যোগ করতে চাই, সঞ্জয় তলাপাত্র। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি সেই ঘটনাটা জানি। বটতলা স্টেশনে, চিটাগাংয়ের বটতলা স্টেশনে শাটল ট্রেন আসার পূর্ব মুহূর্তে শিবিরের সাথে ছাত্রলীগের ওই লিফলেট বিতরণ নিয়ে একটু তাদের মধ্যে সমস্যা হয়েছিল। তারপরে পরবর্তীতে ওখান থেকে যখন শাটল ট্রেন আসতেছিল তখন ছাত্রলীগ শিবির খুঁজতেছিল। এখন শিবির তো গায়ে গায়ে লেখা থাকে না। একজনকে পাইলো, পাওয়ার পরে তাকে শিবির মনে হইলো, তার মাথা একটা ইটের উপর রেখে অন্য ইট দিয়ে মাথা থেতলে থেতলে তাকে মোটামুটি প্রচন্ড রকম আহত করে ঝাউতলা স্টেশনে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো ইয়ে থেকে, এই ট্রেন থেকে। তার বেশ কয়েক ঘন্টা পরে তার প্রচন্ড রক্তক্ষরণ হলো, যার পরিপ্রেক্ষিতে 2 দিন পরে ছেলেটা মারা গেল। তাকে কি জন্য মারলো? শিবির হিসেবে তাকে মনে হয়েছে কারণ তার দাড়ি আছে, তার আবার পাজামা পাঞ্জাবি পরা। পরবর্তীতে আমরা জানতে পারলাম যে ছেলেটার নাম কি, সে হচ্ছে সঞ্জয় তলাপাত্র। এখন সঞ্জয় তলাপাত্রকে কেন শিবির হিসেবে মনে করা হলো? কারণ তার ওই যে দাঁড়িয়ে আছে, পাজামা পাঞ্জাবি পরা, ছেলেটা পড়তো ফাইন আর্টসে, তথা চারুকলায় যারা পড়ে তাদের একটু ওইরকম বেশভূষা থাকে, আপনি জানেন। সেই পরিপ্রেক্ষিতে সে যখন নিজেকে বলতেছিল যে ভাই আমি শিবির না, আমি হিন্দু, সেই কথা তাকে শুনে নাই, করে নাই। এখন আসি বিচারের ব্যাপারে। দেখুন, এই তথ্য উপাত্তগুলো আমাদের সামনে আছে। এটার ব্যাপারে যদি সরকার সচেতন হয়, যদি যথাযথ আপনার এক্সপার্টদেরকে নিয়োগ দেওয়া হয়, সেই ক্ষেত্রে অবশ্যই বিচার হবে। কেন নয়? কারণ সেই ৭১ সালে বিচার এসে আপনারা ২০১২ সালে ১৩ সালে করলেন, সেখানে তারা সাক্ষী নিয়ে আসছেন। তো সেই এই ইমিডিয়েট মাত্র কয়েক বছর আগের ঘটনা, এই যে এখন পর্যন্ত তো আমাদের মনেই এটা আছে, তো সেখানে তো প্রত্যক্ষ সাক্ষী আপনি অজস্র পাবেন, তাহলে কেন বিচার হবে না?
হ্যাঁ, সবশেষ একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে। সর্বশেষ যে বিষয়টা নিয়ে কথা বলতেই চাই সেটি হলো জুলাই আগস্টে গণহত্যায় শেখ হাসিনার নেতৃত্বদানকারী এবং তার যে দলীয় যে দোসররা রয়েছে, যাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে একটি গণহত্যা তারা চালিয়েছে। তাহলে শেখ হাসিনার বিচার কোন আইনে আপনারা করতে চান? মানে কোন আইনে করতে চান বলতে আমি এখানে অ্যাটর্নি জেনারেল অফিসের একজন অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল আছে, তার কাছে প্রশ্ন রাখতে চাই। শেখ হাসিনাকে ধরে এনে বিচারের মুখোমুখি করতে এই অন্তর্বর্তী সরকার এবং আপনার অ্যাটর্নি জেনারেলের অফিস কতটুকু ভূমিকা পালন করতে পারবে বলে আপনার মনে হয়? তাকে কি ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারি করা হবে কিনা? সেটার সাথে আরেকটি প্রশ্ন, সম্পূরক প্রশ্ন জুড়ে দিতে চাই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন ১৯৭৩ এর একটি আইন আমাদের বাংলাদেশে আছে, যেটি সংশোধনী হয়েছিল ২০০৯ সালে এবং ২০১৩ সালে, এবং সেই আইনে জুলাই গণহত্যার বিচার সম্ভব কিনা, এবং সেই একই আইনের ইন্টারন্যাশনাল যে ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট রয়েছে ১৯৭৩ এর, সেটার ৮ম সংশোধনীতে এও বলা আছে, যেমন কোনো দল, ধরেন কোনো দল যদি এইরকম আইনের অধীনে যদি কোনো অপরাধ সংগঠন করে, তাকে ১০ বছরের জন্য দল হিসেবে নিষিদ্ধ করবার প্রভিশন রাখা হয়েছে সেই আইনে। তাহলে সেই আইনের প্রভিশন অনুযায়ী আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা যাবে কিনা বা হবে কিনা? কি বলছেন আপনি, ব্যারিস্টার পরাগ? দেখুন, আওয়ামী লীগ দল ফ্যাসিস্ট দল, আওয়ামী লীগ ফ্যাসিস্ট আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার দাবি সারা বাংলাদেশ জুড়ে, এবং এটা এটা স্বাভাবিক। তারা প্রত্যক্ষভাবে দেখেছে। আমি নিজে রাস্তায় ছিলাম, আমি দেখেছি কিভাবে নির্বিচারে আমার পাশের একটা স্কুলের শিক্ষার্থীকে গুলি করা হয়েছে। আমার সাথে অন্য আইনজীবী ছিলেন, আমরা সবাই দেখেছি, প্রত্যক্ষদর্শী। আমি নিজে তো একজন উইটনেস। এরকম উইটনেস রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে গলিতে সব জায়গায় আছে। এখন তার বিচার তো আসলে একটা হয়েছে। এখন প্রকৃত যে আইনের বিচার, যেটা বলি আমরা, আইনের বিচারটা আহ, শুরু হয়নি ওভাবে। কিছু মামলা দায়ের করা হয়েছে। যারা ভুক্তভোগী, যার ভাই বা যার আত্মীয় মারা গিয়েছেন, তারা বাদী হয়ে বিভিন্ন মামলা করেছেন। আমাদের দেশে কি আতিক ভাই, আইন আছে অনেক। আপনি এত আইন পাবেন, প্রত্যেকটা বিষয়ের জন্য আইন আছে। তো আইন আসলে আর দরকার নেই। আইন যেটা আছে সেই আইন দিয়েই ওনার বিচার হবে, প্রচলিত আইন দিয়েই। পেনাল কোড আছে, সিআরপিসি আছে, প্রসিডিউরাল যে ল গুলো আছে, কিন্তু সেগুলো তার দিয়েই তার প্রতিষ্ঠিত, বিচার হবে। শেখ হাসিনার তবে প্রতিষ্ঠিত হ্যাঁ, যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনালও তো যেটা আছে। বললেন, যেটা 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 হচ্ছে এখানে বিচার দুই ধরনের। একটা হচ্ছে তো উনি হত্যা করেছেন, একটা গণহত্যা, আপনার ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি। হিউম্যানিটি। আপনাকে যেটা জেনেভা কনভেনশন থেকে শুরু করে বিশ্বের সবগুলো বড় বড় ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেটাকে গণহত্যা নাম দেয়, সেই গণহত্যার জন্য, মাস ম্যাসাকারের জন্য আহ, ওনার ওনার যে শাস্তি, সেটার জন্য কিন্তু আলাদা ট্রাইব্যুনাল আছে। মানে এটা আইরনি, আমি বলবো। আসলে উনি যেই ট্রাইব্যুনাল করে একটা যুদ্ধাপরাধীর বিচার নিয়ে যেটা করলেন, এখন ভাগ্যের নির্মম পরিহাস, এবং ওনার ভাগ্যে যেটা ছিল সেই একই ট্রাইব্যুনাল, সেই একই আইনে এখন তার যে ম্যাসাকার, যেটা আসলে তুলনাবিহীন, সেই ম্যাসাকারের বিচার হবে। এর জন্য রাষ্ট্রের বিজ্ঞ কৌশলী নিয়োগ করা হয়েছে, এবং যে আইনটি আছে সেই আইন এনাফ। নতুন কোন আইনের প্রয়োজন নেই। এই গণহত্যার তাহলে বিচার তাহলে একদম তাহলে ফ্রেশ। তাহলে তাহলে আপনার আপনার যে অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুজ্জামান, উনি যে বললেন যে কোনো দলকে নিষিদ্ধ করার ব্যাপারে অ্যাটর্নি জেনারেল অফিস কোনো রকম হস্তক্ষেপ করবে না, তারাও চান না। তাহলে আমার ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল যে অ্যাক্ট আছে ১৯৭৩-এর, সেটার যে ৮ম সংশোধনীতে বলা হলো, এই প্রভিশনে বলা আছে যে কোন দল যদি এরকম কোন রকম হত্যাকাণ্ড বা অপরাধের সাথে যুক্ত থাকে তাহলে ১০ বছরের জন্য তাকে নিষিদ্ধ করা হবে। তাহলে আমার এই বিদ্যমান আইনে তো আওয়ামী লীগ ১০ বছরের জন্য নিষিদ্ধ হতে পারে। এখানে আমি একটু বলি, এখানে আইনের একটা ব্যাখ্যা আছে। হুম, আপনার যারা অডিয়েন্স এবং ভিউয়াররা আছেন, তাদের একটু জানা দরকার আছে। আমি যেই বিষয়টা আসাদুজ্জামানের স্যারের যেই কথাটা আপনি কোট করলেন বা আমিও বললাম, হুম, এখানে কিন্তু একটা ইন্টারপ্রিটেশনের বিষয় আছে। ওটা কিন্তু একটা মোশন ছিল। মোশনে আপনি, ফর এক্সাম্পল, আমি আপনার সাথে যুক্তিতর্কে আগাচ্ছি। এখানে হুম, কিন্তু আমি শুধুমাত্র
আমাদের জুডিশিয়াল প্রসেসটা হচ্ছে অ্যাডভার্সারিয়াল প্রসেস, মানে আপনি আপনার পক্ষের কথা বলবেন, আমি আমার পক্ষের কথা বলবো। ওকে। কারণ আপনি যদি আপনার পক্ষের কথা প্রপারলি এভিডেন্স দ্বারা ব্যাকটা হয়ে সুন্দরভাবে বলতে না পারেন, তা আমার তো বেশি বেশি বলতে হবে না, আমার অল্প কথা বললেই আমি কেস দিতে যাচ্ছি। তো ওই হুম, মোশনটাতে কিন্তু ওইভাবে প্রপার ওয়েতে আমার মনে হয়, এটা আমার ব্যক্তিগত মতামত, ওইভাবে ওইভাবে করে তথ্যপাত্র দিয়ে আসে নাই। আর ওইটা যদি আসতো সেক্ষেত্রে হয়তোবা আসাদ স্যার কি হবে বা ওটা কিভাবে আসবে, এটা কিন্তু ওনার ওই জায়গাটাতে ওনার সাবমিশন ছিল, এটা ওনার পার্সোনাল ভিউ থাকতে পারে। এখন হুম, বিষয় হচ্ছে রাষ্ট্র তো জনগণের জন্য কাজ করে, জনগণ যদি চায়, জনগণ যদি মনে করে যে ফ্যাসিস্ট দলটাকে তারা রাখবে না, সেক্ষেত্রে অবশ্যই রাষ্ট্রের নিয়োগপ্রাপ্ত আমরা যারা আছি, অ্যাটর্নি জেনারেল স্যার যদি মনে করেন যে এটা সেভাবে ইম্পর্টেন্স বহন করে, হয়তো এটা নিয়ে কাজ হবে, হয়তো এই ফ্যাসিস্ট দলটা নিষিদ্ধ হয়ে যেতে পারে। তো সেটার জন্য সময়ের বিষয় আছে, সেটার জন্য সময় দিতেও হবে, আর সেটা হুম, দেখা যাক কি ঘটে। মানে ইটস টু আর্লি টু কমেন্ট। তবে হুম, যে জায়গাটাতে স্যার কমেন্ট করেছিলেন বা যে জায়গাটাতে সাবমিশন রেখেছেন, ওটা ছিল একটা লিগাল সাবমিশন। ওখানে প্রপার হুম, ওয়েতে আইনটাকে যিনি পিটিশনার ছিলেন ওভাবে করে হয়তো বা জাজ সাহেবকে কনভিন্স করতে পারেননি। আর ওই জায়গাটাতে শুধুমাত্র অ্যাটর্নি জেনারেল স্যার তার সাবমিশন রেখেছেন, ডিসিশন দিয়েছেন কিন্তু জাজ সাহেব। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা আমাদের সাবমিশন রাখতে পারি, আমরা তার ডিসিশন দিতে পারি না। তো ওটা ছিল বক্তব্য ওনার পরিষ্কার। সাবমিশন, আমি মনে হয় বক্তব্য ক্লিয়ার পরিষ্কার। করতে পেরেছি। না, জি। বক্তব্য পরিষ্কার। ঠিক একইভাবে তারেক ভাই, আপনিও একই সুরে বিশেষ করে পরাগ ভাই যারা বললেন, আপনি কি একমত? নাকি আপনি জি, দেখেন না এরকম কোনো সম্ভাবনা যে না, পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে খুব বহাল তবিয়তে থাকবেন, ওখান থেকে ফোন কলে কনস্পিরেসি করবেন, দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করার চেষ্টা করবেন, আমরা সেটিকে দেখব, এনজয় করব, এমনটাই নাকি? পরাগ ভাইয়ের শেষ কথার সাথে একটু সাপ্লিমেন্ট করে আমি আমার কথা শুরু করছি। ওই মামলাটা যেটার কথা বললেন সেটা রিট ফোরামে আসা হয়েছিল আমার যতদূর মনে পড়ে, যে আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে একটা রিট পিটিশন দায়ের করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল সাহেব কথাটা বলেছিলেন। আর আতিক ভাইয়ের যে কথা সেটা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ব্যাপার, ওই আহ, আইন অনুযায়ী। তো জামাত ইসলামীকেও সেই ৭১ সালের ভূমিকার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের নিষিদ্ধ করার ব্যাপারটা এসেছিল। তো একটা হচ্ছে যে প্রচলিত অ্যাটর্নি জেনারেল অফিসের ব্যাপার, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের ইসের ব্যাপার। যাই হোক, আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখেন, আহ হাসিনার বিচারের ক্ষেত্রে আমাদের কাছে তথ্য উপাত্তের কোন রকম কোনো কমতি নাই। আপনি যদি শুধু ওই ভিডিওটা খেয়াল করেন, যে স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা ভিডিও দেখে বলতেছে যে স্যার দেখেন, এটা গুলি মরে গুলি নাই, মারি করলে একটা মরে। একটা, গুলি মারলে মরে না। একটা মরে, একটা মরে, ওই একটাই যায়, বাকিগুলো আর যায় না। তার মানে যে তারা গুলি করে মেরেছেন এটা সত্য, এভাবে করে ডিরেক্ট গুলি করে মেরে ফেলতেছেন এই বিষয়গুলো আমাদের সামনে আছে। এর হুম, নির্দেশদাতা যে শেখ হাসিনা, এ অডিও ভিডিও ক্লিপের কোনো অভাব নাই। আপনাকে হুম, একটু বিষয় মনে করে দিতে চাই, 28 অক্টোবর, হুম, 28 অক্টোবর 2006, 2013 সালে 28 অক্টোবরে, সরি 2023 সালে 28 অক্টোবরে হত্যাকাণ্ড হয়েছে। আমি 2006 সালের কথা যদি একটু স্মরণ করিয়ে দিতে চাই, লগি বৈঠা চোং নিয়ে আসতে হবে এবং যা করতে হয় তাই করতে হবে, এটা হচ্ছে প্রধানমন্ত্রী, তৎকালীন, মানে শেখ হাসিনার বক্তব্য। তার মানে তিনি হুম, নির্দেশদাতা সরাসরি লগি বৈঠক নিয়ে আসার। তার হুম, পরিপ্রেক্ষিতে 28 অক্টোবরে কি নৃশংস ঘটনা ঘটেছে এই শেষ মুহূর্তে আমি আর সেটা স্মরণ করিয়ে দিতে চাই না। হুম, কিন্তু এই যে জুলাই বিপ্লবে যেই ব্যাপারগুলো ঘটেছে, প্রধানমন্ত্রী ছিলেন তিনি, তার অধীনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তার ফোর্স গুলো যেই কর্মকাণ্ড করেছে, কিংবা দল হিসাবে আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলেরা যেভাবে মানুষগুলোকে হত্যা করেছেন, তার দায় দায়িত্ব দলীয় সভানেত্রী হিসেবে শেখ হাসিনাকে অবশ্যই নিতে বহন হবে। করতে। এবং তার বিচার এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, হত্যা এবং গণহত্যার জন্য তার বিচার অবশ্যই হতে হবে। এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুম সংক্রান্ত যেই অপরাধগুলো আছে, আছে, হুম, সেগুলোর বিচার এখানে হতে হবে, বিচার হবে। আমরা জাতি প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছি, কিন্তু সেখানেও আমি কখনো কখনো কালো মেঘের ঘনঘটা দেখতে পাই। যখন হুম, আমি দেখি সেখানে প্রসিকিউটর হিসাবে তাকে নিয়োগ দেওয়া হয় যিনি
5ই আগস্টের আগ পর্যন্ত, 4ঠা আগস্ট পর্যন্ত সেই পুলিশকে সার্ভিস দিয়েছেন, যিনি পুলিশকে প্রশিক্ষণ দিয়েছেন, যিনি পুলিশের সাথে গার্ড বেঁধে তাদের মানে আমাদের মানে তথ্য উপত্য নেয়ার জন্য কাকে গুম করা হবে, কিভাবে তাকে ট্রেস করা যায়, কিভাবে করা যায়, এগুলো যিনি প্রশিক্ষণ দিয়েছেন, সেই লোককে যখন প্রসিকিউটর হিসাবে নিয়োগ দেওয়া হয়, তখন আমরা জাতি হতাশ হয়ে যাই, তখন আমরা সেটি শস্যের নিশ্চয়ই ভিতরে ভূত দেখতে পাই। সেটি নিশ্চয়ই এগুলোকে এই সংশোধন অন্তর্বর্তী করতে হবে। সরকার সেই এখানে বিষয়গুলো বিবেচনায় যোগ্য নেবে লোক বলে যোগ্য লোকদের কোনো অভাব ছিল না। ওই অবস্থার পরিপ্রেক্ষিতে দেখেন ভিপি নুরের মতো লোকেরা যখন তাকে একটু বেশি সুবিধা দেওয়া হয়, তখন ইসের সামনে গিয়ে কথা বলার মতো সাহস পায়, পায়। তো এই ছোটখাটো ভুলগুলো কেন করতে হবে? আমরা যখন দেখুন, আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডিফেন্সে কাজ করেছিলাম, আমি একটা শব্দ লাস্ট যোগ করতে চাই। আমাদের তো অনেকগুলো হত্যাকাণ্ডের বর্ণনা এসেছে, জুডিশিয়াল কিলিং এর বিচার হতে হবে। জামাত ইসলামের যেই নেতৃবৃন্দকে ওখানে হত্যা করা হয়েছে, মানে ইসের ঘাড়ে, মানে বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে স্রেফ হত্যা করা হয়েছে, সেটা এই যে আমি বললাম, এই যে বিচারপতি নাসিমের স্কাইপি কেলেঙ্কারি, তারপরে ওখানকার যেই সাক্ষীদের যেই কেলেঙ্কারি, সেই হোমের সেই হাউসের যেই ব্যাপারগুলো আসছে, আসছে, সবকিছু নিশ্চয়ই তাতে বিচার বহির্ভূত একদম হত্যাকাণ্ড থেকে স্পষ্ট হয়েছে যে জামাত ইসলামের নেতৃবৃন্দকে ওখানে এবং মিস্টার সালাউদ্দিন কাদের চৌধুরীকে একদম জুডিশিয়াল কিলিং করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে। সেই সময় থাকাকালীন সময় আমরা দেখেছি, আমরা ডিফেন্সের লয়ার, আমাদেরকে টিকটিকির মতো অনুসরণ করতে, আমার বাসা কোথায়, কোথায়, সবগুলো যদি তখন অনুসরণ করতে পারে, আজকের আপনি যাদেরকে দিচ্ছেন, নিয়োগ দিচ্ছেন, এইরকম তারা অবস্থা তো কোথার কোন নিশ্চয়ই লোক, তাদেরকে কি আপনি করতে পারছেন না? তাদেরকে আপনি খোঁজ খবর নিয়ে তাদেরকে নিয়োগ দিবেন না? কেন এই সমালোচনার মধ্যে পড়তে হবে? জাতি নিশ্চয়ই তো চায় যে বিচারটা হোক, নিশ্চয়ই জাতির মহা প্রত্যাশা। এই অন্তর্বর্তী সরকারের প্রতি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং আকাঙ্ক্ষার যে প্রতিফলন, সেটি তারা নিশ্চয়ই দেখতে চায়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অনুষ্ঠানের যে লক্ষ্যমাত্রা ছিল 1 ঘন্টা, সেখানে 1 ঘন্টা 7 মিনিট আমরা অতিক্রম করেছি। আমাদের অনুষ্ঠান একদম মানে শেষ করতে হবে। তো আজকের এই গণহত্যা এবং গণহত্যার বিচার কতদূর, এই সংক্রান্ত আলোচনায় যুক্ত হবার জন্য পরাগ ভাই এবং তারেক ভাই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনাদের শত ব্যস্ততার মধ্যেও আপনারা আমাদের সময় দিয়েছেন। এজন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং ছোট করে তারেক ভাই এবং পরাগ ভাই যদি শেষ করেন 1 লাইনে। আমি বলি, সেটা হচ্ছে তারেক ভাইয়ের অনেক কথাই তারেক ভাইয়ের সাথে আমি বলবো যে ওনার মতো অনেকেই আছেন যারা অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়ে অনুযোগ অভিযোগ আছে। এটা থাকবে এবং এটা থাকুক, এটা আমরা চাই। কারণ কোনো কিছু সমালোচনার বাইরে নয়, সমালোচনা থাকলেই তো সেই বিষয়গুলোতে সংশোধন আসে। তো ওনারা ওনাদের জায়গা থেকে সমালোচনা করবেন সবসময়। সরকার যিনি আছেন এখন বর্তমানে, তারা সেই সমালোচনাগুলোকে নিয়ে একটা প্রপার ওয়েতে আগাবে, পদক্ষেপ নেবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয়, আমাদের সবার একটু মনে রাখতে হবে, আমাদের এই সরকারের কাছে চাওয়া পাওয়া অনেক। উই নো দ্যাট and we understand the grievance we suffered, but at the same time we also have to realize যে এই সরকারটা কিন্তু শিশু সরকার। এই সরকারে যারা আছে তারা কিন্তু ওটা না, ওনারা কিন্তু একটা পজিটিভ চেঞ্জ আনতে চেষ্টা করছেন। এই পজিটিভ চেঞ্জটা আনতে একটু সময় দিতে হবে, হয়তো একটু সময় লাগবে, বাট আই এম শিওর সবগুলো বিষয় অ্যাড্রেস হবে। বক্তব্য পরিষ্কার। সবশেষ এক কথায় তারেক ভাই, আপনি যদি বলে নেন। আমি এক কথায় যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এই সরকার যদি ব্যর্থ হয়, ব্যর্থ হবে বাংলাদেশ। আমরা এমন একটি স্বর্ণালী সুযোগ বাংলাদেশের ইতিহাসে এই প্রথম পেলাম। দলীয় সরকারের বাইরে এমন একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার, যাদের উপর জাতি মহান দায়িত্ব অর্পণ করেছেন সকল জুলুম, নির্যাতন, হত্যার বিচারে। আমরা পুরো জাতি তাদের সাথে আছি। আমরা তাদেরকে সহযোগিতার জন্য পুরো জাতি প্রস্তুত আছে। আমরা চাই এই সরকার সফল হোক, সফলভাবে বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে ন্যায় বিচার নিশ্চিত করা হোক, পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসরদের যথাযথ শাস্তি বিধান করা হোক। তাহলে হয়তো
জুলাই বিপ্লবে যারা আত্মাহুতি দিয়েছেন, শুধু জুলাই বিপ্লবের তো কথা বললে হবে না, বিগত 17 বছরের এই নির্মমতায় অনেকে মৃত্যুবরণ করেছে, তাদের আত্মা হয়তো কিছুটা হলেও শান্তি পাবে। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মঞ্জুরুল্লাহি পরাগ, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল ফর বাংলাদেশ। আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আবারও, এবং সর্বোপরি অভিনন্দন জানাই অ্যাডভোকেট জনাব তারিকুল ইসলাম, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিশ্চয়ই দর্শক অন্য কোনো দিন অন্য কোনো অতিথি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।